ইরান ইসরায়েল চলমান সংঘাতের নানা দিক নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত। এখন বিদেশের আয়োজনে এই যে ইরান ইসরায়েল সংঘাত, এই ইরানের যে পাল্টা জবাব ইসরায়েলের সংঘাতের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই জবাবে এবার ইসরায়েল কি বেকায়দায় পড়ল কিনা এবং এই সংঘাতের জেরে কতটা আসলে দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা কোনো আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আপনার শেষের প্রশ্নটুকু বুঝতে পারিনি। যদি আরেকবার বলেন তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে। পাল্টা জবাব দিচ্ছে, সেক্ষেত্রে ইরান এবার ইসরায়েলকে এবার বেকায়দায় পড়লো কিনা এবং সেক্ষেত্রে সহসা এই যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে, এটাকে আর সাধারণ কোনো সংঘাত বলা যাবে না, অবশ্যই যুদ্ধ। এবং এই যুদ্ধটা আসলে এমন পর্যায়ে চলে গেছে, দুই পক্ষই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যেখান থেকে আর কারোরই পিছনে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই সুযোগটা নেই মূলত ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই আত্মসম্মানের ব্যাপার যেমন আছে, তেমনি তাদের অস্তিত্ব, মধ্যপ্রাচ্যে তাদের যার যার অবস্থান ধরে রাখা, এই সমস্ত সবকিছুই তারা বিবেচনায় নিচ্ছে। যেমন ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে ইরানের অস্তিত্বের প্রশ্ন আসবে, সরকার পরিবর্তনের প্রশ্ন আসবে, ইসলামী বিপ্লব এবং ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তনের প্রশ্ন আসবে। একই সাথে ইসরায়েল যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখাটা কঠিন হবে। তো এইরকম একটা জায়গা থেকে দুই পক্ষ এখন এত বেশি সম্মুখ সমরে, এত বেশি বড় রকমের যুদ্ধে জড়িয়ে গেছে, যেখান থেকে তাদের কারো পক্ষে আর ফিরে আসা সম্ভব না। এই জায়গায় যা করা যেতে পারে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিষয়ে গ্রহণযোগ্য শক্তিশালী কোনো মধ্যস্থতাকারীকে দরকার। এক্ষেত্রে এখানে আমি মনে করি সবচেয়ে রাশিয়া এবং চীন মধ্যস্থতাকারী হিসেবে ভালো ভূমিকা রাখতে পারে। তাদেরকে যদি ইনভলভ করা যায়, অন্তত জাতিসংঘের আওতায়, জাতিসংঘের অনুরোধে যদি এই দুটো দেশকে মধ্যস্থতাকারী হিসেবে আনা যায়, তাহলে খুব ভালো ভূমিকা হতে পারে এবং আমার মনে হয় যে এই যুদ্ধটা বন্ধের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমেরিকা যদি মধ্যস্থতা করতে চায়, তাহলে এই যুদ্ধ বন্ধের সম্ভাবনা থাকবে না, কারণ আমেরিকা নিজেই এখন এই যুদ্ধের একটা পক্ষ হয়ে গেছে বলা যায়। কারণ ইসরায়েল যে যুদ্ধটা করছে, এটা মূলত আমেরিকার প্রযুক্তি, আমেরিকার অস্ত্র, আমেরিকার বুদ্ধি পরামর্শ, আমেরিকার সাজেশন, আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়েই এই যুদ্ধ করছে। সেক্ষেত্রে আপনার আপনার আমেরিকাকে ইরান অন্তত মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করবে, এটা বলার কোনো কারণ নেই। এবং ইরানের সাথে যে পরমাণু চুক্তি হয়েছিল 6 জাতি গোষ্ঠী, তাতে আমেরিকা ছিল প্রধান একটা অংশ। সেই জায়গায় আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। আবার এই যে এখন যখন ইরানের সাথে আমেরিকার পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই কিন্তু আমেরিকার সিগন্যাল দিয়ে ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। এটাকে আগ্রাসন বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমেরিকা যখন সবকিছুতেই ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেক্ষেত্রে আমেরিকাকে ইরান মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করবে না। সেক্ষেত্রে চীন এবং রাশিয়াকে আনা যেতে পারে। এটি গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই যুদ্ধ যদি খুব দ্রুত বন্ধ না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের পরিবর্তন আসতে পারে। শুধু মধ্যপ্রাচ্যে না, এই যুদ্ধকে কেন্দ্র করে একটা বড় রকমের সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যেতে পারে। সেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও থেকে যাবে। সেক্ষেত্রে সিরাজুল ইসলাম, আপনি বলছেন মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরান যদি পাশে না পায়, সেক্ষেত্রে রাশিয়া, উত্তর কোরিয়া বা আরব মিত্রদের কাউকে কি পাশে পাবে কিনা ইরান এই যুদ্ধে? আমি বুঝতে পারছি না। আর একবার বলবেন, আপনার কথাগুলো আমি খুব আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যদি পাশে পায় বা মধ্যস্থতাকারী হিসেবে যদি ইরান পাশে না পায়, সেক্ষেত্রে রাশিয়া কিংবা উত্তর কোরিয়া বা আরব মিত্রদের কাউকে কি ইরান পাশে পাবে কিনা এই সংঘাতের সময়? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের সাথে রাশিয়া এবং চীনের 25 বছরের কৌশলগত চুক্তি আছে।
তা কৌশলগত চুক্তিগুলো যখন হয় কোনো দেশের সাথে আর কোনো দেশের, তখন কিন্তু সেখানে মূল বিষয় থাকে সামরিক সহযোগিতা, সামরিক সমন্বয়, তারপরে প্রতিরক্ষা চুক্তির ব্যাপার থাকে। ইরানের সাথে রাশিয়া এবং চীনের যে 25 বছরের কৌশলগত চুক্তি হয়েছে, তাতে আমরা যতদূর জানি তাতে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি আছে, প্রতিরক্ষার বিষয়টিও আছে। যদি তাই থাকে তাহলে যদি আন্তর্জাতিক পর্যায়ে এই যুদ্ধের বিস্তৃতি ঘটে, অর্থাৎ আমেরিকা ইউরোপের কোন দেশ যদি ইসরায়েলের পক্ষে হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে আলটিমেটলি তখন আর জাতিসংঘকেই হয়তো মধ্যস্থতাকারী হিসেবে দেখতে হবে। তখন রাশিয়া এবং চীনের কিন্তু ইরানের পাশে দাঁড়ানোর কথা। আর আঞ্চলিক ভারসাম্য, আঞ্চলিক স্থিতিশীলতা বা আঞ্চলিক কৌশল হিসেবে তখন হয়তো পাকিস্তানের একটা প্রশ্ন থাকবে, পাকিস্তান ইরানের পক্ষ নেবে এমন একটা প্রশ্ন থাকবে। পাশাপাশি উত্তর কোরিয়া বলেছে, বিভিন্ন মাধ্যমে আমরা শুনছি, কিন্তু একদম বিশ্বাসযোগ্য সূত্র থেকে কিন্তু এখন এইরকম পরিষ্কার কোনো ঘোষণা আমরা পাইনি যে উত্তর কোরিয়া ইরানের পাশে থাকবে। তবে একথা ঠিক, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরা সবাই কিন্তু ইরানের মিত্র। এরা রাশিয়ায় চীন তারা যদিও ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, কিন্তু কৌশলগত চুক্তিটা কিন্তু ইরানের সাথে, এবং ইরানের সাথে তারা খুব সম্প্রতি বেশ কয়েকবার বিশেষ করে নৌ মহড়া চালিয়েছে। সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো সংঘাতের ঘটনা ঘটে, তাহলে ইরান, আমি বিশ্বাস করি যে অবশ্যই রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, এমনকি পাকিস্তানকেও পাশে পাবে। আর একটা কথা আমি এখানে বলি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা সবাই দেখেছি যে ইরান কিন্তু রাশিয়াকে বিভিন্নভাবে, বিশেষ করে সামরিক দিক দিয়ে দারুণভাবে সহযোগিতা করেছে। তো আজকে ইরান যখন আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বিপদের মুখে বা যুদ্ধের ভেতরে জড়িয়ে গেছে, তখন আলটিমেটলি রাশিয়ার নৈতিক দায়িত্বই হচ্ছে ইরানের পাশে দাঁড়ানো মিত্র হিসেবে। আমি মনে করি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেই জায়গাটা ঠিক রাখবেন এবং তিনি এই বন্ধুত্বের মূল্য তিনি দেবেন। সেই ক্ষেত্রে সিরাজুল ইসলাম, এটা কি মনে করা যাচ্ছে কিনা যে হতাহত এবং ক্ষয়ক্ষতির বিবেচনায় ইসরায়েলকে পুরো মাত্রায় বা পূর্ণ মাত্রায় আসলে ইরানের সক্ষমতা রয়েছে প্রতিহত করার, এবং একটা মানে বলা যায় যে পূর্ণ মাত্রার যে সংঘাত সেদিকেই এগোচ্ছে কিনা এই সংঘাত লড়াইটা? হ্যাঁ, অবশ্যই পূর্ণমাত্রায় সংঘাতের দিকেই আগাচ্ছে এই ঘটনাটা। কারণ হচ্ছে কি, আমি আগেই বলেছি যে দুই দেশ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, এবং এই দুই দেশের ভেতরে এখন যত মানে যেমন মানুষ সম্মানের, আত্মমর্যাদার একটা প্রশ্ন আছে, হার জিতের প্রশ্ন আছে, তেমনি অস্তিত্বের প্রশ্ন আছে। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে যে ইরান কিন্তু বলেছে যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে ইরান হামলা বন্ধ করবে। পাশাপাশি আজকে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কোনো মতেই ইসরায়েলকে তারা ছাড় দেবে না, এবং এই যুদ্ধে মানে ইসরায়েলের যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব না শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে ছাড় দেবে না, হামলা অব্যাহত রাখবে ইরান, এই ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মানে দাঁড়ায় যে এখনই যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে খুব স্ট্রং ডিপ্লোমেসি না নেওয়া হয়, তাহলে এই যুদ্ধ আসলে সেই দিকেই যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরেকটা কথা বলেছেন, যুদ্ধ শুরুর পরে ইসরায়েল যখন আক্রমণ করলো তার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে তিনি বলেছিলেন যে এই যে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করা হচ্ছে, এটা হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বশেষ অভিযান। তার মানে হচ্ছে যে ইরানের পক্ষ থেকে একেবারে চূড়ান্তভাবে হামলা চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবার, যাতে বারবার ইসরায়েলের সাথে যুদ্ধ না করতে হয়, এবং ইরানের ভাষায় যাতে বারবার মধ্যপ্রাচ্যে অনেক বেশি অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, বিভিন্ন দেশে যাতে ইসরায়েল আগ্রাসন না করতে পারে, আগ্রাসন না চালাতে পারে। তার এই জন্য ইসরায়েলকে যতটা বেশি দুর্বল করা সম্ভব সেই কাজটাই করবে ইরান। সেক্ষেত্রে সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা তো রয়েছে, তবে একটা জিনিস হওয়ার সম্ভাবনা খুব কম, যেহেতু ইসরায়েল এবং ইরান সীমান্তবর্তী দেশ না, দুই দেশের সাথে ভৌগোলিক সীমানা নেই। সেক্ষেত্রে দুই দেশই যুদ্ধ যা করবে সেটা হচ্ছে আপনার বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা, সরাসরি স্থল হামলায় যেতে পারবে না। যদি
স্থল হামলায় যেতে হয় তাহলে দুই দেশের সীমান্ত লাগবে। যেহেতু দুই দেশের সীমান্ত নেই, সেক্ষেত্রে আহ, এই সম্ভাবনাটা বা এই আশঙ্কাটা কম। তবে সেই জায়গা থেকে হয়তো সর্বাত্মক যুদ্ধের কথা বলা যাচ্ছে না, কিন্তু স্থল অভিযান বাদে যত রকমের যুদ্ধের কৌশল আছে, কলা কৌশল আছে, সেগুলো সবই প্রয়োগ করবে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে। সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আপনাকে ইরান ইসরায়েল সংঘাতের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আমরা